কেউ বুঝিনি। ওরা ঢাকা সিজ মানে ঢাকা অবরোধ করবে 6 তারিখে, তাই হঠাৎ করে একেবারে 4 তারিখ বিকেল বেলা বললো না, তোমরা সবাই কাল সকালের মধ্যে এসে পড়ো, এবং সবাই সকালের মধ্যে এসে পড়লো। তারপরে যা হলো সেটা তো ইতিহাস। সাথীরা এবং বন্ধুরা, এই মহাকাব্যের মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যদি তার না শিখি, কেবল আবেগের উপরে কথা বলি, কেবল নিজেদের একটা আকাঙ্ক্ষার উপরেই দাঁড়িয়ে থাকি, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হবে না। ভাবেন একবার, 12 বছর 13 বছর ধরে লাগাতার আন্দোলন করেছি আমরা। আপনারা যারা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন, প্রধানত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অজস্র জীবন দিয়েছেন, কত কষ্ট সহ্য করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, আয়না ঘর সহ এত বিস্তারিত বলবার দরকার। সেদিন বিজয় হলো, সেদিন বিজয়ের পতাকা আপনাদের হাতে না। সেদিন বিজয়ের পতাকা এমন এক প্রজন্মের হাতে, যে প্রজন্মের কথা 10 দিন 15 দিন আগেও আমরা ভাবতে পারিনি যে এরা এই পতাকা হাতে নিতে পারে। আমার মনে আছে ঠিক এই হলে এইখানে একটা সেমিনার হচ্ছিল, তখন আন্দোলন শুরু হয়েছে। নুরুল হক নূর বক্তৃতা করছিলেন, এই যে আন্দোলন করছে এরা চাকরি চায়, এরা গণতন্ত্রের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে না, সরকারের অত্যাচার নির্যাতনের কথা বলছে না। এটা কোন প্রজন্ম? নুরুল হক নূর। আমি বক্তৃতায় তাকে বলেছিলাম, তোমরা যখন আন্দোলন করেছো তখন তোমাদের মিছিলের সামনে থাকতো শেখ হাসিনা শেখ মুজিবের ছবি, তোমাদের স্লোগান ছিল শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু এই যুবকরা যখন, এই ছাত্র যখন মিছিল করছে, ওদের সামনে কোনো ছবি নাই, ওদের মুখে এইরকম কোনো স্লোগান নেই। ওরা তাদের ন্যায্যতার কথা বলছে, কোটা নাকি মেধা, সত্য না বেঠিক, কোনটা, তার উপরে লড়াই করছে। যারা বলেছেন এত বছর ধরে, এই প্রজন্ম তো একেবারেই নিজেদের চিন্তায় বুঁদ হয়ে আছে। ওরা কেবল স্বার্থ দেখে, ওরা কেবল চাকরি খোঁজে, ওরা বিদেশ যাওয়ার চিন্তা করে, কম্পিউটারের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আচ্ছন্ন, জনগণের কথা ভাবে না। কিন্তু দেখেন 7 দিনের ব্যবধানে ওনার আন্দোলন মেধার আন্দোলনে পরিণত হলো, আর তার 7 দিনের মধ্যে সেটা এই স্বৈরাচারের পতনের দাবিতে এমন সংঘবদ্ধ হলো যে প্রায় অসম্ভব এক স্বৈরাচার শেষ পর্যন্ত ন্যাক্কারজনকভাবে পালিয়ে যেতে বাধ্য হল। আমি আবার বলি, পতাকাটা কেন আমার হাতে আসলো না? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই হাতে আসলো না? ওই যে সবার সভাপতি বললেন, ওই প্রশ্নগুলো প্রশ্নের মতো করে নিজেরা ভাবেন। আন্দোলন করলাম 15 বছর ধরে আমরা, কিন্তু বিজয়ের দিন পতাকা আমার হাতে নাই। কিছু তো একটা ছিল যে জন্য পতাকা আমার হাতে আসেনি। ওইটা করে ভাবেন আবার, আজকেও আমি যা বলছি তাতেও কি পতাকা আমার হাতে আসবে? এই আন্দোলনটা কি ছিল? কোনো নেতৃত্ব তো নাই, কোনো স্ট্রাকচার নেই আন্দোলনের, কোনো কমিটি নাই। তারপরেও আন্দোলন, এবং তাদের ডাকে যেই রকম করে লাখ লাখ মানুষ ঢাকায় আসলো, আমাদের ডাকে তো আসেনি। তাদের এই ডাকের মধ্যে কি ছিল? এই ডাকের মধ্যে এমন একটা কিছু ছিল যেটা আমাদের ডাকে ছিল না। এটাই সত্যি। আমি এই ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারবো না, কারণ হাতে তত সবাই নেই। বোধহয় মিনিট 10 আছে, তার মধ্যে বাকিটা আমাকে শেষ করতে হবে, মূল বিষয়ের মধ্যে যেতে হবে। সাথীরা, বন্ধুরা, এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল, যেরকম করে সবার সভাপতি বললেন না, কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জ যেত দাঁড়িয়ে, হয় তুই না হলে আমি। লড়াইটা হতো, জীবন যেত, তারপরে যা হওয়ার তাই হতো। আমরা সেটা করতে পারিনি। যেটাই হোক, আমরা বিজয় অর্জন করেছি, তা ঠিক। এই বিজয় একা শিক্ষার্থীদের নয়। মানে আমি যদি এরকম করে বলি, কাউকে ছোট করবার জন্য বলছি না। আমার বাড়ি বগুড়া, আমি গেছি, 11 জন মানুষ মারা গেছে সেখানে। তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গিয়েছি। 1 জন মাত্র ছাত্র মারা গেছে, আর বাকি সব দিনমজুর, রিক্সা চালক, দর্জি শ্রমিক, মেহনতি মানুষ। একটা কবরে আমি গেছি, সেটা একটা বাড়ি যেরকম ব্যাকইয়ার্ড থাকে না পেছনের দিক, সেটা পার হয়ে 3টা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি। আমি যখন পতাকা লাগাচ্ছি, কবরের সাথে ফুল দিচ্ছি, তখন বারে বারে ভাবছি এরকম একটা জায়গায় কেন? জিজ্ঞেস করলাম,
তার স্ত্রী দাঁড়িয়ে আছেন, তার সন্তান দাঁড়িয়ে আছেন, অধবদন কথা বলছেন না। এলাকার মানুষ বলল, ও যে মারা গেছে, লাশ আসবার পরে ওর দাফন করবো কোথায়, ওর তো কোনো মাটি নেই। এই এত বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাটি নেই, এইরকম মানুষ বেশি। আবার আমি যদি এরকম করে বলি, এই যে শিক্ষার্থীদের বিজয়, এত বড় কথাবার্তা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কজন মারা গেছে? শিক্ষার্থী মারা গেছে। একটা সময় যখন আন্দোলনের উপরে রীতিমতো হামলা চালাচ্ছে আওয়ামী ছাত্রলীগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমেছে, তাই আন্দোলনের শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে। আমি আবার বলি, এই আত্মত্যাগের মধ্যে দিয়ে পর্যায়ে পার হয়েছি। তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন, আবার কীরকম করে দেশ গঠন করা হবে, এগুলো কিছু বলেনি, ওদের মধ্যে আইডিয়া ছিল না। কিন্তু প্রথম পর্যায়ের বিজয় হয়ে গেছে। এখন কি আমরা শুধু তো স্বৈরাচার উৎখাত হয়ে যাক সেই লড়াই করিনি, আমরা বলেছি আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও সমাজ বদলাবার লড়াই করছি। সরকার বদলেছে, এখন পরের কাজটা করতে হবে। কিভাবে করবেন? লক্ষ্য কি? আমরা যে যুব সমাজ বলল, ছাত্র সমাজ বলল, নতুন বাংলাদেশ করতে চাই। দেখেন, আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ, কেউ বলি মানবিক দেশ, কেউ বলি কল্যাণকর রাষ্ট্র, এক একজন এক একভাবে বলি এই আমাদের লক্ষ্য। কিন্তু ওরা যখন বলল নতুন বাংলাদেশ চাই, সমগ্র জাতি আজকে বলছে আমরা নতুন বাংলাদেশ চাই। কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি? ওই কল্যাণকর রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, যত সুন্দর রাষ্ট্র হতে পারে, যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো, স্বস্তি পাবো, ভালো লাগবে, সেই রকম একটা দেশ। আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল? স্বৈরাচার, যারা মানুষকে কথা বলতে দিত না, ভোটের অধিকার দিত না, গণতন্ত্র শেষ করে দিয়েছিল। আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচনের ব্যবস্থা লাগবে, যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেটা প্রশ্নবিদ্ধ হবে না কোনো সময়। আচ্ছা বলেন তো, কি হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না? গত দুটো নির্বাচন যদি দেখেন, তাহলে সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোট ডাকাতি চুরি কে করেছে? পুলিশ। পুরা ভোটটাকে খেয়ে ফেলেছে পুলিশ। জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ। সেই পুলিশ এখন কোথায়? জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় বসতে ভয় পায়। আপনি থানার কাছে গিয়ে কোনো কমপ্লেন নিয়ে যান, কোথাও করতে যান, তারা বলবে আমরা করতে পারবো না, কোর্টে যান। কোনো তদন্তে যাবার কথা বলেন, তারা বাইরে যাবে না। থানার বাইরে গেলে নিজেদের সিকিউরিটি নেই। ভোট এই পুলিশ দিয়ে হবে? পুলিশ বদলাতে হবে, তাই তো? কীরকম বদলাবে? যদি কয়েকটা আইজি, ডিআইজি এবং বড় বড় অফিসার বদলে দেন, তাহলে কি পুলিশ বদলে যাবে? এই পুলিশ এখনও তলে তলে ঘুষ খায়। আমার কাছে শোনেন, আমি ঘটনা জানি। এখনো পর্যন্ত মনে করি যে মামলা কোর্টও নিচ্ছে না, থানার পুলিশের কাছে যায়। টাকা যদি দেন তাহলে হয়তো মামলা নেয়, এবং সেটার জন্য আবার হয়তো পার্টির কোনো নেতা ধরে, তিনি আবার তাকে ব্যবস্থা করেন। এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে। এই যে ব্যুরোক্রেসি, তারা আজকে দেখবেন, ফেসবুক খুললে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে, 2-3 মাসের মধ্যে আর একটা কাণ্ড ঘটিয়ে আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনবে, সেটা করছে। বিজিবির মধ্যে চলছে, সব জিনিসকে সাজাচ্ছে। আমি বলি, এখন পর্যন্ত এই সরকার কোনো সংস্কারের কাজে হাত দেয়নি তো। আইজি বদলে নতুন আইজি দিয়েছে, এটা কি সংস্কার বলবেন? ডিআইজি বদলে নতুন ডিআইজি দিয়েছে, সংস্কার বলবেন? আর্মির চিফকে বদলে আর একটা আর্মি চিফ দিয়েছে, এগুলো সংস্কার নয়। আমি তো গুণগত সংস্কার চাই। আমি সেরকম একটা প্রশাসন চাই, সেরকম একটা দেশ চাই, যেই দেশ আমার, যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, চোখ খুলে দেখতে পারবো, মন ভরে কথা বলতে পারবো। সেই রকম পরিবেশ চাই, সেরকম বিধান চাই, সেই রকম প্রশাসন চাই। সেটা গড়বার জন্য কি করতে হবে? কেমন পুলিশ চান বলেন? কেমন প্রশাসন চান বলেন? আমি যদি গিয়ে এই তত্ত্বাবধায়ক, মাফ করবেন, এই অন্তর্বর্তী সরকারকে বলি আপনারা কি সংস্কার করতে চান বলেন, আমি জানি না ডক্টর ইউনূস কেন বললেন না, আমি কেন সংস্কার করব? সংস্কারের দাবি তো আপনাদের ছিল। আপনারা 14 দফা দিয়েছিলেন, 7 দফা দিয়েছিলেন, তারপরে 41টা দল মিলে আপনারা 31 দফা দিয়েছেন। আপনারা বলেন কি সংস্কার চান, আমি সেটা করব। কিভাবে করব সেটা বলবো। উনি সেটা বলেননি, কিন্তু আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কারের প্রস্তাব আমাদের আছে, কিন্তু 31 দফা সবাই মিলে। কিন্তু আমরা নতুন করে তো বলছি না যে এই সংস্কার এরকম করে চাই। আমরা তাদের উপরে নির্ভর করে যদি থাকি, তো তারা বিরাট লম্বা একটা লিস্ট দেবেন। ওই যে বিলকিস বললেন একটু আগে যে মান্না ভাই কতদিন সময় দেবেন। আরে সময় তো আমরা দিচ্ছি, তাকে বলছি তুমি কি সংস্কার করতে চাও। এখন সেই সংস্কারের কথা যদি বলেন, এই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে,
তারা বলছে আমাদের বেতন দেয় না, আমাদের উপরে নির্যাতন করে। তারা তাদের সংস্কার বলতে কি বোঝায়? তার চাকরির ক্ষেত্রে নিরাপত্তা, তার বেতনের নিরাপত্তা, তার একটা সুন্দর জীবন, সেই সংস্কার যদি করতে চান কতদিন লাগবে? সমস্ত গার্মেন্টস মালিকদের ডাকবেন, বিজেপিকে ডাকবেন, বসবেন, তারপরে ঠিক করবেন। আনসার যে আন্দোলন করছে সেই আনসারের আন্দোলন খোদ প্রধান উপদেষ্টা বলেছেন দাবিগুলো তো ঠিক, যারা নেগোশিয়েট করেছেন তারা বলেছেন সমস্ত দাবি ন্যায্য, কিন্তু সেই দাবি মানব যে তার জন্য যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন, মানে যে আর্থিক একটা সিদ্ধান্ত দিতে পারবো না, ওটা সংস্কার। এই সরকার এই আনসারদের দাবি আর যত দাবির সিরিজ মাইল ফলক লেগে গেছিল ওগুলোকে বিটাবে, তবেই তো আপনি সংস্কারের কথা বলবেন, না কি বলবেন? আমি বলি, আমার প্রস্তাব হচ্ছে, আমি বলবো আমি লড়াইটা করেছিলাম এই কারণেই যে আমাকে কথা বলতে দিত না। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল, কারণ দেশে গণতন্ত্র ছিল না, কারণ দেশে নির্বাচন ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছিল। আমি সেই নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠু হয় তার গ্যারান্টি চাই। যা যা করতে হয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাই করুক। এখন কেউ যদি বলেন না 3 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে, তারা যদি বলেন আমি তো পারছি না, ওইটা যে এর আগে যেটাকে 2-3 মাসের একটা টার্ম ছিল কনস্টিটিউশনের মধ্যে, সেটা 2 বছর লাগিয়ে দিয়েছিল। এখন পুরা পুলিশ ব্যবস্থা ঠিক করলেই কি হবে? আপনার ব্যুরোক্রেসি ঠিক করতে হবে, বিজেপি ঠিক করতে হবে, একই সঙ্গে আপনার জিনিসের দামও তো কমাতে হবে, একই সঙ্গে জনগণের যতগুলো সংকট আছে সেটা ঠিক করতে হবে। আর এই যে আওয়ামী লীগ কত লক্ষ কোটি টাকা এর মধ্যে নিয়ে এসছে, এই টাকাগুলো ভোটের মধ্যে দেবে না, সেটা বন্ধ করবেন কেমনি? তারও তো ব্যবস্থা লাগবে। টোটাল প্যাকেজ বলতে হবে আপনাকে, রাজনৈতিক দলকে, এবং তার মধ্যে আমি বলি যেই দল সবচেয়ে বেশি দায়িত্বশীল মনে করে নিজেকে, তার বলতে হবে এই সংস্কার আমি চাই। আপনার যদি হিসাবে মনে হয় যে এই সংস্কার আমি 6 মাসের মধ্যে করতে পারি, বলবেন, দেখাবেন এইভাবে করতে পারি। নইলে যদি কেমন মনে করেন আমি বড় দল, আমি বলছি আমার এই ক্ষমতার উপরে অধিকার আছে, এটা ঠিক। ভোট যদি হয় হয়তো আপনারাই জিতবেন, কিন্তু আজকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ওই রকম ভোটের জন্য হয়নি, হয়েছে সেই আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ন্যায্যতা, জনগণ কর্তৃক তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেবার মতো একটা পরিবেশ তৈরির লড়াই করেছে। সেই লড়াইকে যদি আপনি একাত্ম হয়ে আসতে পারেন তবেই হবে। এটা তো সত্যি কথা। আমরা এই প্রজন্মের ভাষা বুঝি নাই, তাহলে 4 তারিখ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কেন? 5 তারিখে যে পতন হচ্ছে দুপুরে ঘোষণার আগে পর্যন্ত আমি নির্ঘাত বলতে পারি আমরা কেউই ওরকম করে বুঝি নাই যে আজকের এই সকাল এই সরকারের জন্য শেষ সকাল হবে।